ওয়েলকাম এভরিওয়ান টু মাই ইউটিউব চ্যানেল লার্ন ফিজিক্স উইথ এসএস। আজকে আমরা ক্লাস 11 এর নতুন একটা অধ্যায় স্টার্ট করতে চলেছি, তা হলো স্থিতিস্থাপকতা অর্থাৎ ইলাস্টিসিটি। আজকের ক্লাসটা হবে বেসিক্যালি একটা ইন্ট্রোডাকশন ক্লাস, যেখানে আমরা জানবো স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি কি, কোন কোন পদার্থের মধ্যে এই ধর্মটি দেখা যায়, অর্থাৎ স্থিতিস্থাপক বস্তু কাদের বলে, এবং আমাদের নেচারে স্থিতিস্থাপক বস্তু ছাড়াও আর কী কী ধরনের বস্তু প্রেজেন্ট রয়েছে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট দুটো টার্ম, পীড়ন এবং বিকৃতি অর্থাৎ স্ট্রেস এবং স্ট্রেন সম্পর্কে ডিটেলসে ডিসকাস করব। ওকে, তো স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি কাকে বলে? দেখো, স্থিতিস্থাপক বা ইলাস্টিক এই শব্দটা শুনলে আমাদের মাথার মধ্যে একটা ওয়ার্ড চলে আসে অটোমেটিকলি, কি? রাবার। ছোটোবেলার থেকে ইনবিল্ড আছে, ইলাস্টিক শুনলে আমাদের মাথার মধ্যে প্রথম ওয়ার্ডটা আসে রাবার। তো রাবারের ক্ষেত্রে আমরা কি দেখেছি? একটা রাবারের ওয়্যারকে তুলে নাও, রাবারের হেয়ার ব্যান্ডকে তুলে নাও, কি করবা? তুমি বল প্রয়োগ করে তার আকার, আকৃতি কিংবা আয়তনে পরিবর্তনের চেষ্টা করো, তাকে স্ট্রেচ করে বড় করে দাও, তারপরে ছেড়ে দাও, দেখবা ঠিক আগের অবস্থায় ফিরে আসবে। একটা লিমিট অবধি বল প্রয়োগ করার পর ছেড়ে দাও, ও ঠিক আগের অবস্থায় কি ফিরে আসবে। তো এই চ্যাপ্টারে আমরা এটাই ডিসকাস করব, বাইরে থেকে বল প্রয়োগ করে কোনো বস্তুর আকার, আয়তন কিংবা আকৃতির পরিবর্তনের চেষ্টা করলে কি কি হয়। ওকে, তো রাবার ছাড়াও আমাদের নেচারের মধ্যে এমন অসংখ্য বস্তু আছে যে বস্তুর ওপর বাইরে থেকে বল প্রয়োগ করে তার আকার, আয়তন কিংবা আকৃতির পরিবর্তনের চেষ্টা করতে পারো, এবং সেই বলটাকে ছেড়ে দিলে বস্তুটা ঠিক আগের অবস্থায় ফিরে আসবে। তো কি হয় যে ধরে নাও একটা ওয়্যার আছে তোমার কাছে, ধরো একটা তার আছে, এই তারের মধ্যে দুটো বিন্দু নিলাম, এ এবং বি, যারা পরস্পর থেকে একটা নির্দিষ্ট দূরত্বে অবস্থিত। ওকে, তো এই তারের ওপরে দুই দিক থেকে সম পরিমাণ বল প্রয়োগ করলে তারটি কি হবে? দৈর্ঘ্যে কিছুটা বেড়ে যাবে। অর্থাৎ এই ক্ষেত্রে এই দুটো বিন্দুর মধ্যে একটা পারস্পরিক সরণের সৃষ্টি হবে, একটা আপেক্ষিক সরণের সৃষ্টি হবে। এক্ষেত্রে কি হয়? আমি বাইরে থেকে বল প্রয়োগ করে তার আকার এর পরিবর্তন করছি, এখানে বেসিক্যালি দৈর্ঘ্যের পরিবর্তন করছি। তো পদার্থটার অভ্যন্তরের বিপরীত দিকে একটা আভ্যন্তরীণ প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয়, যে বলটা কি করে? বাহ্যিক প্রযুক্ত বলকে একটা লিমিট অবধি বাধা দিয়ে দেয়, তারা আকার, আকৃতির কিংবা আয়তনের পরিবর্তনের প্রচেষ্টাটা কি বাধা দেয়। এই যে ধর্মটা, এটাকেই বলে স্থিতিস্থাপকতা। অর্থাৎ বাইরে থেকে বল প্রয়োগ করে কোনো বস্তুর আকার, আকৃতি কিংবা আয়তনের পরিবর্তনের চেষ্টা করলে ওই বস্তুর ভেতরে, অভ্যন্তরে একটা প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয়, যা ওই বাহ্যিক পরিবর্তনটাকে বাধা দেয় বা বাধা দেওয়ার চেষ্টা করে, এবং বাহ্যিক বলটা, বাহ্যিক প্রযুক্ত বলটা তুলে নিলে বস্তুটা ঠিক আগের অবস্থায় ফিরে আসে। পদার্থের এই ধর্মটাকেই বলা হয় কি? স্থিতিস্থাপকতা। ঠিক আছে, তো সংজ্ঞা কি লিখব? সংজ্ঞা হবে, বাহ্যিক বল প্রয়োগ করে কোনো বস্তুর আকার, আয়তন বা আকৃতির পরিবর্তনের চেষ্টা করলে যে ধর্মের ফলে বস্তুটি এই পরিবর্তনের প্রচেষ্টাটাকে বাধা দেয়, এবং বাহ্যিক বল অপসারিত হলে বস্তু তার পূর্বের আকার বা আয়তন বা আকৃতি ফিরে পায়, সেই ধর্মকে স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি বলে। তো ডেফিনেশনটা আমরা বুঝলাম যে স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি কি। বাইরে থেকে বল প্রয়োগ করে কোনো বস্তুর আকার, আয়তন কিংবা আকৃতির পরিবর্তনের চেষ্টা করলে বস্তুর অভ্যন্তরে একটা প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয়, এবং বস্তুটা কি হয়? এই পরিবর্তনটাকে একটা সীমা অবধি বাধা দেয়, এবং বাহ্যিক প্রযুক্ত বলের একটা সীমা অবধি বল অপসারিত হলে বস্তুটা ঠিক আগের অবস্থায় ফিরে আসে। এই ধর্মটাকে বলে স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি। আচ্ছা, বলে রাখি যে স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি ধর্মটা শুধুমাত্র কঠিনের ক্ষেত্রে নয়, তরল, গ্যাসীয় প্রত্যেকটা পদার্থের মধ্যে কম বেশি পরিমাণে থাকে। এবার আমি এক্সাম্পলটা রাবারের দিলাম। এবার ধরে নাও তোমার কাছে একটা ইস্পাতের স্কেল আছে বা ইস্পাতের তার আছে, আমার কাছে একটা ইস্পাতের স্কেল আছে, তার সাথে
একটা রাবার হেয়ার ব্যান্ড আছে, তাই না? যেটা বললাম, রাবারের ক্ষেত্রে বল প্রয়োগ করে তুমি তার আকৃতির, আকারের কিংবা আয়তনের পরিবর্তনের চেষ্টা করো একটা সীমা অবধি, যেটাকে বলা হয় স্থিতিস্থাপক সীমা। এই সীমা অবধি প্রযুক্ত বলটা তুলে নিলে বস্তুটা ঠিক আগের আকৃতি বা আয়তন বা আকারে ফিরে আসে। তো এটা স্থিতিস্থাপক বস্তু, কারণ এই বস্তুটার মধ্যে স্থিতিস্থাপকতা ধর্মটি বর্তমান। ইস্পাত একটা স্কেল, ইস্পাতের স্কেল নাও, হ্যাঁ, যদিও এটা একটু বেঁকে গেছে। আচ্ছা, তো এই ইস্পাতের ওপরও বাইরে থেকে বল প্রয়োগ করে একে যদি তুমি বেঁকিয়ে ফেলো, তাহলে কি দেখবা যে তুমি তো বল প্রয়োগ করছো, এই স্কেলটাও তোমার ওপর একটা বল প্রয়োগ করছে, যাতে কি এই তার পরিবর্তনটাকে বাধা দিতে পারে। আর তুমি প্রযুক্ত বল তুলে নিলে বস্তুটা ঠিক আগের অবস্থায় ফিরে আসে। তো ইস্পাতও একটা স্থিতিস্থাপক বস্তু। এবার বলো যে ইস্পাত বেশি স্থিতিস্থাপক না রাবার বেশি স্থিতিস্থাপক? বেশিরভাগ স্টুডেন্টের কনফিউশন তো এই জায়গাতেই থাকে। কোশ্চেনে আসলে ওরা লিখে দিয়ে চলে আসে রাবার বেশি স্থিতিস্থাপক, কারণ ছোটোবেলার থেকে শুনে আসছে যে ইলাস্টিক রাবার, স্থিতিস্থাপক রাবার, ওরা শুনে এসছে, ওরা কোশ্চেনে জাস্ট টিক করে দিয়ে চলে আসে রাবারকে। তো তোমরা বলো যে রাবার বেশি স্থিতিস্থাপক না ইস্পাত বেশি স্থিতিস্থাপক? তো অ্যান্সারটা হবে ইস্পাত বেশি স্থিতিস্থাপক। কি রাবার ও ইস্পাতের মধ্যে কে বেশি স্থিতিস্থাপক? অ্যান্সারটা হবে ইস্পাত বেশি স্থিতিস্থাপক। কেন ইস্পাত বেশি স্থিতিস্থাপক? তো থিওরি বলছে যে যে বস্তুর বাহ্যিক বলের বিরুদ্ধে বাধা প্রদানের ক্ষমতা বেশি, পদার্থবিজ্ঞানের আলোচনায় সে তত বেশি স্থিতিস্থাপক। অর্থাৎ একটা ইস্পাতের একটা স্কেল নাও এইটা, আর একটা রাবারের সেম স্কেল নাও, ঠিক আছে? একটা নির্দিষ্ট পরিমাণ দৈর্ঘ্যের, আয়তন কিংবা আকারের পরিবর্তন ঘটাতে হলে তোমাকে ইস্পাতের ক্ষেত্রে বেশি পরিমাণ বল প্রয়োগ করতে হবে রাবারের তুলনায়। তো যে ক্ষেত্রে তার আকার আকৃতির পরিবর্তন ঘটাতে তোমাকে বেশি বল প্রয়োগ করতে হবে, সেটা তত বেশি স্থিতিস্থাপক। একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের একটা ইস্পাতের তার আর একটা রাবারের তার নাও, দেখা যাবে যে তার দৈর্ঘ্য একটা নির্দিষ্ট পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি করতে তোমাকে রাবারের তুলনায় ইস্পাতে বেশি বল প্রয়োগ করতে হচ্ছে। তো আমরা কি জানলাম? রাবার এবং ইস্পাতের মধ্যে ইস্পাত বেশি স্থিতিস্থাপক। কি জানলাম? স্থিতিস্থাপকতা ধর্মটি কি? কঠিন, তরল, গ্যাসীয় সবার মধ্যে এটা দেখা যায়। অ্যান্ড রাবার এবং ইস্পাতের মধ্যে ইস্পাত বেশি স্থিতিস্থাপক। আচ্ছা, এবার বলো তো যে একটা নির্দিষ্ট পদার্থের একটা নির্দিষ্ট স্থিতিস্থাপক ধর্ম বর্তমান, তাই তো? যেমন রাবারের একটা নির্দিষ্ট স্থিতিস্থাপক ধর্ম বর্তমান, ইস্পাতের একটা নির্দিষ্ট স্থিতিস্থাপক ধর্ম বর্তমান। ঠিক একইভাবে একটা কপারের ওয়্যার যদি তোমাকে দিয়ে দেয়, একটা সিলভারের ওয়্যার দিয়ে দাও, বা অন্য কোনো বস্তু তোমাকে দিয়ে দেওয়া হলো, ঠিক আছে? তো স্থিতিস্থাপক তো সবার একটা নিজস্ব প্রপার্টি। অন্যান্য ধর্মের মতো স্থিতিস্থাপকতাও হলো একটা পদার্থের সাধারণ ধর্ম, যেটা কঠিন, তরল, গ্যাসে প্রত্যেকটাতে কম বেশি পরিমাণে বর্তমান। তো এই ধর্মটা একটা নির্দিষ্ট পদার্থের ক্ষেত্রে কি আমরা পরিবর্তন করতে পারবো? একটা ইস্পাতের স্কেল নাও, বা একটা লোহার স্কেল নাও, বা একটা কপারের স্কেল নাও, বা একটা রাবারের স্কেল, স্থিতিস্থাপকতা মোটামুটি একটা কনস্ট্যান্ট আছে, একটা নিজস্ব ধর্ম আছে। তো এদেরকে স্থিতিস্থাপকতাটা ধর্মটা আমরা পরিবর্তন করতে পারবো? অ্যান্সারটা হবে ইয়াস, পারবো। এবার পড়ব যে কি হলে একটা পদার্থের নির্দিষ্ট স্থিতিস্থাপকতা ধর্মের কি পরিবর্তন আসে, অর্থাৎ কি করলে একটা পদার্থের যে স্থিতিস্থাপক ধর্মটাকে সেটাকে আমরা কি পরিবর্তন করতে পারি। ওকে, স্থিতিস্থাপকতাকে কি বিষয় প্রভাবিত করে? 1 নাম্বার, কোনো ধাতুর সঙ্গে অপদ্রব্য মিশিয়ে দিলে সে ধাতুর স্থিতিস্থাপকতা ধর্মের পরিবর্তন হয়। অর্থাৎ একটা লোহার কোনো অবজেক্ট আছে এবং ওই লোহার সাথে তামার তুমি কোনো একটা অবজেক্ট বা তামা মিক্স করে তুমি অন্য একটা কোনো ধাতু তৈরি করলা, ধাতু সংকর তুমি তৈরি করলা, অ্যালয় তুমি প্রস্তুত করলা।
তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে পিওর যে ধাতুগুলোর যে স্থিতিস্থাপকতা এবং তাদের তৈরি ধাতু সংকরের যে স্থিতিস্থাপকতা সেটা আলাদা। ওকে, 2 নম্বর পয়েন্ট, কোনো ধাতুকে বারবার বিকৃত করলে ধাতুর স্থিতিস্থাপকতা কমে যায়। কোনো ধাতুকে বারবার বিকৃত করলে ওই ধাতুর স্থিতিস্থাপকতা কমে যায়। তুমি একটা তামার তার হাতে নিয়ে দেখবা, এই তামার তারটাকে কি বারবার তুমি যে বাঁকালে, বারবার যদি তুমি বাঁকাও আবার সোজা করছো, আবার বাঁকাও আবার সোজা করছো, দেখা যাবে একটা সময় ধাতুটা কী হয়ে যাবে, কঠিন হয়ে যায় এবং ভঙ্গুর হয়ে পড়ে। এই যে ঘটনাটা, এটাকে বলা হয় স্থিতিস্থাপক ক্লান্তি বা স্থিতিস্থাপক অবসাদ। তো কোনো ধাতুকে বারবার বিকৃত করলে ধাতুর স্থিতিস্থাপকতা ধর্ম কমে আসে। ওকে, 3 নম্বর পয়েন্ট, ধাতুকে একটি নির্দিষ্ট উষ্ণতার চেয়ে বেশি উষ্ণতায় উত্তপ্ত করে ঠান্ডা করলে অর্থাৎ কোমোলাইন করলে স্থিতিস্থাপকতা কমে। একটা ধাতুই আছে, সে ধাতুকে তুমি একটা নির্দিষ্ট উষ্ণতার থেকে বেশি উষ্ণতায় উত্তপ্ত করে সেটাকে ঠান্ডা করছো, এই কাজটা তুমি বারবার করছো, তাহলে কি দেখা যাবে যে অ্যাকচুয়ালি ধাতুর যে স্থিতিস্থাপকতা ধর্মটা, পরে যে ধর্মটা সেটা কিছুটা কমে এসে। ওকে, আর 3 নম্বর পয়েন্ট, উষ্ণতার পরিবর্তন করলেও স্থিতিস্থাপকতার পরিবর্তন হয়। সাধারণত দেখা যায় উষ্ণতা বৃদ্ধিতে স্থিতিস্থাপকতা কমে এবং উষ্ণতা হ্রাসে স্থিতিস্থাপকতা বাড়ে। অ্যান্ড ব্যতিক্রম আছে, ব্যতিক্রম ইনভার একটা ধাতু না, একটা ধাতু সংকর, ইনভার একটা ধাতু সংখ্যা যার স্থিতিস্থাপকতা ধর্মের উষ্ণতার সাথে কোনোরূপ পরিবর্তন দেখা যায়। তো আমরা এই 4টা পয়েন্ট বললাম, যে 4টা পয়েন্ট দ্বারা স্থিতিস্থাপকতা কোনো একটা নির্দিষ্ট পদার্থের ক্ষেত্রে প্রভাবিত হতে পারে। ওকে, এবার আমরা পড়ব আমাদের নেচারের মধ্যে কি কি ধরনের বস্তু রয়েছে। তো প্রথম বস্তুটা যেটা, সেটা হচ্ছে পূর্ণ দৃঢ় বস্তু, পারফেক্টলি রিজিড বডি। ওকে, আচ্ছা, পারফেক্টলি রিজিড বডি কাদের বলা হয়? যে কোনো পরিমাপের বল প্রয়োগ করেও যদি বস্তুতে কোনোরূপ বিকৃতির সৃষ্টি না করা হয়, মানে বস্তুর আকার আকৃতি কিংবা আয়তনে পরিবর্তন করা না যায়, তবে সেই বস্তুকে বলা হয় কি? পূর্ণ দৃঢ় বস্তু। কাদের বলে? যে কোনো পরিমাপের বল প্রয়োগ করেও যদি ওই বস্তুর মধ্যে কোনোরূপ বিকৃতির সৃষ্টি করতে না পারে, তবে ওই বস্তুকে বলবো পূর্ণ দৃঢ় বস্তু। তো বাস্তবে এরকম কোনো বস্তু হয়ই না, তবু অনেক সময় আমরা কাঁচ এবং হীরককে আমরা পূর্ণ দৃঢ় বস্তু হিসেবে কল্পনা করে নিই। ওকে, এরপরে হচ্ছে অস্থিতিস্থাপক বস্তু বা পূর্ণ প্লাস্টিক বস্তু। কাদের বলে? যে বস্তুর ওপর বাইরে থেকে বল প্রয়োগ করে তার আকার আয়তন কিংবা আকৃতির পরিবর্তনের চেষ্টা করার পর বাহ্যিক বল তুলে নিলে বস্তুটা যদি সেই অবস্থাতেই থেকে যায়, অর্থাৎ পূর্বের আকার আয়তন কিংবা আকৃতিতে ফিরে না আসে, তবে সেই বস্তুকে বলা হয় পূর্ণ প্লাস্টিক বস্তু বা অস্থিতিস্থাপক বস্তু। বাস্তবে এরকম বস্তু খুব কমই আছে যাদের উপর বল প্রয়োগ করে তুমি ধরো একটা রাবারের তার নিলা, তারকে নিয়ে বেঁকিয়ে দিলা, ও সেই অবস্থাতেই থেকে যাবে, একদম এরকম হয় না। ওকে, আচ্ছা, এরপরে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু, পারফেক্টলি ইলাস্টিক বডি। পারফেক্টলি ইলাস্টিক বডি কাদের বলে? দেখো, ডেফিনেশন থেকে আমরা বুঝতে পারছি যে এমন একটা বস্তু যার উপর বাইরে থেকে বল প্রয়োগ করে তার আকৃতির আয়তন কিংবা আকারের পরিবর্তন আমরা করলাম, এরপরে বাহ্যিক বল তুলে নেওয়ার পর দেখা গেল বস্তুটা অবিকল হুবহু তার আগের অবস্থাতেই ফিরে আসলো, তবে সেই বস্তুকে বলা হয় পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বা পারফেক্টলি ইলাস্টিক বডি। অর্থাৎ বাইরে থেকে বল প্রয়োগ করার পর প্রযুক্ত বল তুলে নিলে বস্তুটা ঠিক অবিকল তার পূর্বের অবস্থাতেই ফিরে আসে, তবে সেই বস্তুকে আমরা কি বলবো? আমরা বলবো পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। তবে কি, যে কোনো বস্তুই একটা নির্দিষ্ট বাহ্যিক বল, যে কোনো বাহ্যিক বলের জন্য পূর্ণ স্থিতিস্থাপক হতে পারে না। বাহ্যিক বলের একটা নির্দিষ্ট সীমা থাকে, ওই নির্দিষ্ট সীমা অবধি তুমি বলটা যদি তুলে নাও, বস্তুটা ঠিক আগের অবস্থায় ফিরে আসে। অর্থাৎ
কি বাহ্যিক বলের একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত প্রত্যেক বস্তুই পূর্ণ স্থিতিস্থাপক। এই সীমাটাকে বলা হয় কি স্থিতিস্থাপক সীমা। অর্থাৎ স্থিতিস্থাপক সীমার মধ্যে যদি তুমি বাহ্যিক বল অপসারণ করে নাও তাহলে বস্তুটা কি তার পূর্বের অবস্থায় বা পূর্বের আকারে ফিরে আসবে। ওকে, এবং এই যে সীমাটা স্থিতিস্থাপক সীমাটা, এই সীমাটা এক একটা বস্তুর ক্ষেত্রে এক এক রকম। তুমি বলতে পারো যে রাবারের তুলনায় ইস্পাতের স্থিতিস্থাপক সীমা বেশি। ওকে, তো স্থিতিস্থাপক সীমা কোনটা? বাহ্যিক বলের একটা নির্দিষ্ট সীমা, যে সীমার মধ্যে যে বলটা, সে বলটা তুলে নিলে বস্তুটা ঠিক আগের অবস্থায় ফিরে আসবে। অর্থাৎ কোনো রাবারকে একটা বল প্রয়োগ করে তুমি টানতে 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 একটা নির্দিষ্ট সীমা নিয়ে গেলে, যে সীমার পর তুমি বস্তুটাকে ছেড়ে দাও, বস্তুটা ঠিক আগের অবস্থায় ফিরে আসবে। এর থেকে বেশি নিয়ে গেলে দেখা যাবে তার মধ্যে কিছুটা বিকৃতির সৃষ্টি হয়েছে। তো ওই যে সীমা, যে সীমার মধ্যে বাহ্যিক বল অপসারণ করলে বস্তুটা ঠিক আগের অবস্থায় ফিরে আসে, সেটাকে বলা হয় কি স্থিতিস্থাপক সীমা। অ্যান্ড রাবারের তুলনায় ইস্পাতের স্থিতিস্থাপক সীমাটা কি বেশি। এবার হচ্ছে আংশিক স্থিতিস্থাপক বস্তু, পার্টলি ইলাস্টিক বডি। পার্টলি ইলাস্টিক বডি কাদের বলছে? যে বস্তুর ওপর বাইরে থেকে বল প্রয়োগ করলাম, করার পর বলটা আমি তুলে নিলাম, দেখা যাবে বস্তুটা আংশিকভাবে তার আকার, আকৃতি কিংবা আয়তন ফিরে পাচ্ছে। হুবহু পাচ্ছে না, একটা নির্দিষ্ট সীমা ছাড়িয়ে বা যে কোনো বলের জন্য কি হচ্ছে যে তার উপর বল প্রয়োগ করে তার আকার, আকৃতি কিংবা আয়তনের পরিবর্তন আমরা করছি। এবং প্রযুক্ত বলটা আমরা যদি অপসারণ করি তাহলে বস্তুটা ঠিক আগের অবস্থানে, ওর মধ্যে কিছুটা আংশিকভাবে আগের অবস্থায় ফিরে আসে, তবে সেই বস্তুটাকে বলা হয় আংশিক স্থিতিস্থাপক বস্তু। নেচারের মধ্যে প্রকৃতপক্ষে যত বস্তু আছে সেই বস্তুগুলো কি ধরনের হয়? আংশিক স্থিতিস্থাপক। সেই বস্তুগুলো একদম পারফেক্টলি দৃঢ় বস্তু হয় না, পারফেক্টলি প্লাস্টিক বস্তু হয় না, বা একদম পূর্ণ স্থিতিস্থাপক বস্তু হয় না। প্রত্যেকটা বস্তু কি হয়? মোটামুটি যে প্রত্যেকটা বস্তুই মোটামুটি আংশিক স্থিতিস্থাপক বস্তু হয়। এবার আমরা ডিসকাস করব পীড়ন এবং বিকৃতি সম্পর্কে। তো প্রথমে আমরা ডিসকাস করব বিকৃতি নিয়ে। দেখো, বাইরে থেকে বল প্রয়োগ করলে স্থিতিস্থাপক বস্তুর বিভিন্ন অংশের মধ্যে একটা আপেক্ষিক সরণ ঘটে। হয় বস্তুটা পরস্পরের কাছে চলে আসে কিংবা বস্তুটা পরস্পর থেকে দূরে সরে যায়। তো বাইরে থেকে বল প্রয়োগ করে কোনো বস্তুর আমরা কি আকারের পরিবর্তন, বেসিক্যালি তার দৈর্ঘ্যের পরিবর্তন, তার আয়তনের পরিবর্তন, তার আকৃতি অর্থাৎ শেপের পরিবর্তন করতে পারি। তো এটাকেই বলা হয় বিকৃতি। বাইরে থেকে বল প্রয়োগ করে কোনো বস্তুর দৈর্ঘ্যের, আকার কিংবা আয়তনের যে পরিবর্তনটা করা হয় সেটাকে বলা হয় কি বিকৃতি। তো বিকৃতি তিন ধরনের হয়। একটা দৈর্ঘ্যগত, যেটাকে বলা হয় অনুদৈর্ঘ্য বিকৃতি। একটা আয়তনগত, যেটাকে বলা হয় আয়তন বিকৃতি। এবং আরেকটা আকৃতিগত, শেপের জন্য, যেটাকে বলা হয় কৃন্তন বিকৃতি। ওকে, তো বিকৃতি কয় ধরনের দেখা যায় বস্তুতে? বিকৃতি তিন ধরনের দেখা যায়। বাহ্যিক বলের প্রভাবে কোনো বস্তুতে তিন ধরনের বিকৃতি আমরা দেখতে পাই। দৈর্ঘ্যগত, যেটাকে অনুদৈর্ঘ্য বিকৃতি বলা হয়, আয়তনগত, যেটা আয়তন বিকৃতি বলা হয়, এবং আকৃতির জন্য যে বিকৃতিটা সেটাকে বলা হয় কৃন্তন বিকৃতি। আচ্ছা, এই বিকৃতিটা কিভাবে পরিমাপ করব? তো বলছে প্রাথমিক দৈর্ঘ্য, আয়তন বা আকৃতির সাপেক্ষে এই রাশিগুলির যে পরিবর্তন, অ্যাকচুয়ালি এখানে হবে আনুপাতিক পরিবর্তন। আনুপাতিক পরিবর্তন, তাই হলো বিকৃতি। প্রাথমিক দৈর্ঘ্য, আয়তন বা আকৃতির সাপেক্ষে ওই রাশিগুলির যে আনুপাতিক পরিবর্তন হয় তাই হলো বিকৃতি। তুমি সিম্পলি কিভাবে লিখতে পারো? ইকুয়াল টু চেঞ্জ ইন ডাইমেনশন আপন অরিজিনাল ডাইমেনশন। চেঞ্জ ইন ডাইমেনশন মানে যদি তুমি অনুদৈর্ঘ্য বিকৃতি নিয়ে কথা বলো, যেটা দৈর্ঘ্যের পরিবর্তনের জন্য হচ্ছে, তো কতটা চেঞ্জ হচ্ছে দৈর্ঘ্যে বাই অরিজিনাল ডাইমেনশন।
ওর অ্যাকচুয়াল কতটা দৈর্ঘ্য আছে। ধরে নাও যে একটা ওয়্যার আছে, এই ওয়্যার যার দৈর্ঘ্য ক্যাপিটাল এল। আচ্ছা, এটাকে আমি এইভাবে আঁকি, একটু মোটা করে দিই। ধরো এটা একটা তার আছে যেটা এই জায়গায় আটকানো আছে, যার দৈর্ঘ্য ক্যাপিটাল এল। এবার কি করলাম, এর ওপর বল প্রয়োগ করে তার দৈর্ঘ্যটাকে আমরা বাড়িয়ে দিলাম ঠিক এতটা। তাহলে কতটা চেঞ্জ হলো? চেঞ্জ হলো এতটা। এটাকে আমরা বললাম স্মল এল। কতটা চেঞ্জ হলো? এতটা। আগে ছিল এতটা, এখন এতটা হলো। চেঞ্জ কত হলো? তো চেঞ্জ ইন ডাইমেনশন, দৈর্ঘ্যের ক্ষেত্রে চেঞ্জ কত হলো? স্মল এল বাই অরিজিনাল ডাইমেনশন ক্যাপিটাল এল। এইটা কি পরিমাপ করবে? এই তারের ক্ষেত্রে বিকৃতিটা, যেটা কোন বিকৃতি? যেটা হবে অনুদৈর্ঘ্য বিকৃতি, যেটা হবে অনুদৈর্ঘ্য কি বিকৃতি। আচ্ছা, আরও কি কি বিকৃতি হয়? এটা 1 নম্বর অনুদৈর্ঘ্য বিকৃতি, 2 নম্বর আয়তনগত বিকৃতি বা আয়তন বিকৃতি, এন্ড 3 নম্বর কি হয়? 3 নম্বর হয় কৃন্তন বিকৃতি। ওকে, বিকৃতিকে সিম্পলি আমরা লিখি স্ট্রেন দিয়ে। তো আয়তন বিকৃতির জন্য আমরা লিখি ভলিউম স্ট্রেন, অনুদৈর্ঘ্য বিকৃতির জন্য আমরা লিখি লঙ্গিটিউডাল স্ট্রেন, অ্যান্ড কৃন্তন বিকৃতির জন্য লিখি আমরা শিয়ার স্ট্রেন। ওকে, তো বিকৃতি আমরা পরিমাপ করতে পারবো। অনুদৈর্ঘ্য বিকৃতির ক্ষেত্রে চেঞ্জ ইন লেন্থ আপন অরিজিনাল লেন্থ। আয়তন বিকৃতির ক্ষেত্রে আমরা ডিসকাস করব কতটা আয়তনের পরিবর্তন হলো বাই অ্যাকচুয়াল আয়তন। কৃন্তন বিকৃতির ক্ষেত্রে আমরা দেখব যে শেপের কতটা চেঞ্জ হলো। এগুলো আমরা পরবর্তী ভিডিওতে ডিটেলসে ডিসকাস করব। তো একটা বিষয় বলো যে বিকৃতি, এটা একটা আমরা নতুন কোয়ান্টিটি পেলাম, আর নতুন কোয়ান্টিটির সাথে সাথে আমরা জেনে নিই তার একক এবং তার মাত্রাটা কত। এবার দেখো, অনুদৈর্ঘ্য বিকৃতি হোক, আয়তন বিকৃতি, কৃন্তন বিকৃতি বা সিম্পলি বিকৃতি হোক, দুটো সমজাতীয় রাশির অনুপাত। দেখো স্মল এল, এটা লেন্থ, তো এটাও নিশ্চয়ই সেন্টিমিটার মিটারে হবে। অরিজিনাল লেন্থ, এটাও সেন্টিমিটার মিটারে। তাহলে মিটার মিটার কেটে গিয়ে অনুদৈর্ঘ্য বিকৃতির জন্য এককটা কি দাঁড়াবে? এককবিহীন। সিম্পলি আয়তনগত বা কৃন্তন বিকৃতির জন্য তাই কি হবে? এককবিহীন এবং মাত্রাবিহীন ভৌত রাশি। তো বিকৃতির কোনো একক নেই, বিকৃতি হলো মাত্রাবিহীন এবং এককবিহীন একটি ভৌত রাশি। আর বিকৃতি কি? বাহ্যিক বলের প্রভাবে কোনো বস্তুর আকার, আকৃতি কিংবা আয়তনগত যে পরিবর্তনটা, সেটাই কি বিকৃতি। কিভাবে পরিমাপ করব? এইভাবে, চেঞ্জ ইন ডাইমেনশন বাই অরিজিনাল ডাইমেনশন। সেটা লেন্থের হতে পারে, দৈর্ঘ্যগত হতে পারে, যা অনুদৈর্ঘ্য বিকৃতি, আয়তনগত হতে পারে যেটা আয়তন বিকৃতি, এবং আকৃতিরগত হতে পারে, শেপের চেঞ্জের জন্য হতে পারে, যেটাকে বলা হয় কৃন্তন বিকৃতি। ওকে, আচ্ছা, এবার পীড়নে চলে আসি। পীড়ন হচ্ছে যে তুমি কি করছো, বাইরে থেকে বল প্রয়োগ করছো, করে আকার, আকৃতি কিংবা আয়তনে পরিবর্তন করার চেষ্টা করছো। তো ওই বস্তুটার অভ্যন্তরে যে প্রতিক্রিয়া বলটা সৃষ্টি হচ্ছে, সেটাই হচ্ছে পীড়ন। পীড়ন ওই বস্তুর অভ্যন্তরে একক ক্ষেত্রফলে উৎপন্ন যে প্রতিক্রিয়া বলটা, সেটাকেই বলা হয় কি? পীড়ন। ওকে, পীড়ন কাকে বলা হয়? বাহ্যিক বলের প্রভাবে বস্তুর প্রস্থচ্ছেদের বা তলের প্রতি একক ক্ষেত্রফলে উদ্ভূত প্রতিক্রিয়া বলকে পীড়ন বলে বা স্ট্রেস বলে। ধরো যে এই ওয়্যারটা, এখানে একটা ওয়্যার আছে যেটা একটা দেওয়ালের সাথে আটকানো আছে, এমনি ঝুলে আছে। ধরো এরকম একটা ওয়্যার একটা দেওয়ালের উপরে এইভাবে করে আটকে আছে। এবার কি করছি? এবার এর ওপরে বল প্রয়োগ করে একে নিচের দিকে আমি টানছি। তো এই বলটা কি? এই বলটা হচ্ছে এক্সটার্নাল ফোর্স, বা এটাকে তুমি কি বলতে পারো? অ্যাপ্লাইড ফোর্স। হ্যাঁ, এবার এই বস্তুটা তো স্থিতিস্থাপক বস্তু। এই বস্তুটা কি করবে? যে না, আমি এর আকার, আয়তন কিংবা আকৃতির পরিবর্তন হতে দেব না। তাহলে কি হবে?
এই বস্তুটার অভ্যন্তরে একটা প্রতিক্রিয়া বলের সৃষ্টি হবে, যেটা করলে এফ আমরা ইন্টারনাল বলছি। নিউটনের তৃতীয় গতিসূত্রানুসারে আমরা কি জানি, ক্রিয়া এবং প্রতিক্রিয়া কি হয়, সমান এবং বিপরীতমুখী। তো এই বলটা বাহ্যিক বল, যেটা ওর আকৃতির পরিবর্তনটা, বেসিক্যালি এখানে দৈর্ঘ্যের পরিবর্তনটা করছে, আর এর অভ্যন্তরে ইন্টারনালি একটা প্রতিক্রিয়া বল সৃষ্টি হয়েছে। তো এই যে প্রতিক্রিয়া বলটা এফ ইন্টারনাল প্রতি একক ক্ষেত্রফলে, এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি এ হয়, সেটাই কি, সেটাই হচ্ছে স্ট্রেস, সেটাই কি স্ট্রেস পীড়ন। এবার যেহেতু বাবা যে এই বলটা আর এই বলটা কি সেম, তো আমরা অনেক সময় এফ আই এইটা দিয়ে না লিখে আমরা লিখি এফ এ, অর্থাৎ প্রযুক্ত বল বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটাই কি পীড়ন। যে ইন্টারনাল ফোর্সটাকে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এক্সটার্নাল ফোর্সের সাথে ইকুয়াল বলে আমরা কি করি, যে ওই বস্তুটার প্রতি একক ক্ষেত্রফলে প্রযুক্ত যে বলটা, সেটাকে কি আমরা পীড়ন বলি। লজিক্যালি পীড়ন হচ্ছে যে ওর ইন্টারনালের যে ফোর্সটা বস্তুটার অভ্যন্তরে, ধরো এটাকে তুমি টানছো এইভাবে করে নিচের দিকে টানছো, এবার এই বস্তুটার অভ্যন্তরে এই অ্যাপ্লাইড ফোর্স প্রযুক্ত বলের বিপরীত দিকে প্রতি একক ক্ষেত্রফলে যে প্রতিক্রিয়া বলটা উৎপন্ন হয়, সেটাকে কি বলা হয়, পীড়ন বা স্ট্রেস। এবার দেখো, আমি এই পীড়নটা কি হতে পারে, দৈর্ঘ্যগত হতে পারে, ঠিক আছে, এই পীড়নটা হতে পারে আয়তনগত, আর এই পীড়নটা হতে পারে আকৃতিগত। অর্থাৎ বিকৃতির মতো পীড়নও তিন প্রকার। অনুদৈর্ঘ্য বিকৃতির জন্য বস্তুতে যে পীড়নটা হয় সেটা অনুদৈর্ঘ্য পীড়ন, আয়তন বিকৃতির জন্য যে পীড়নটা সেটা আয়তন পীড়ন, এবং কৃন্তন বিকৃতির জন্য যে পীড়নটা সেটা কৃন্তন পীড়ন। ওকে, আমরা লিখে ফেলি কয়টা পীড়ন, তিন ধরনের। এক নাম্বার দিয়ে অনুদৈর্ঘ্য পীড়ন, অনুদৈর্ঘ্য পীড়ন, দুই নাম্বার আয়তন পীড়ন, এবং তিন নাম্বার কি কৃন্তন পীড়ন। তাহলে আমরা পেলাম বিকৃতিও তিন ধরনের এবং পীড়নও তিন ধরনের। আর পীড়নকে কিভাবে পরিমাপ করব, পীড়নকে পরিমাপ করব প্রযুক্ত বল বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এবার একটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, এটা বলো যে পীড়নের জন্য বিকৃতির সৃষ্টি হয় না বিকৃতির জন্য পীড়নের সৃষ্টি হয়? ম্যাক্সিমাম স্টুডেন্টরা এটা বলে যে পীড়নের জন্য বিকৃতির সৃষ্টি হয়, বাট না। আমি কি করছি, বস্তুটাকে টেনে বড় করার চেষ্টা করছি, ওর মধ্যে বিকৃতির সৃষ্টি করছি, তবে না এর অভ্যন্তরে একটা প্রতিক্রিয়া বল উৎপন্ন হয়ে এই বিকৃতির সৃষ্টিটাকে কি বাধা দিচ্ছে। তো পীড়নের জন্য বিকৃতি হচ্ছে না বিকৃতির জন্য পীড়ন হচ্ছে। অ্যান্সারটা হবে আমি বিকৃত করার চেষ্টা করছি, তবে পীড়নটা সৃষ্টি হচ্ছে এর ভেতরে। পীড়নটা বাইরের বলটা না, যে আমি যত বল টানবো তত বেশি বিকৃতি, সেটা না। পীড়নটা কি ছিল, পীড়নটা বস্তুটার অভ্যন্তরে প্রতিক্রিয়া বলটা ছিল। তো আমি যত বেশি এর দৈর্ঘ্যের পরিবর্তন করার চেষ্টা করব, যত বেশি বিকৃতি সৃষ্টি করব, এর অভ্যন্তরে প্রতিক্রিয়া বলটা তত বেশি হবে। তো বিকৃতির জন্য পীড়নের সৃষ্টি হচ্ছে, এটা অলওয়েজ মাথায় রাখবে। ওকে, তো বিকৃতির মতো পীড়নও কি, আমরা একটা নতুন কোয়ান্টিটি পেয়ে গেলাম। তো এর একক আর মাত্রাটা জানা আমাদের ক্ষেত্রে জরুরি, তাই তো? আচ্ছা, তাড়াতাড়ি বলো তো একক কি হবে। দেখো, প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল, তাই তো? প্রযুক্ত বলের একক কি হয়, প্রযুক্ত বলের একক এসআইতে নিউটন, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি হয় মিটার স্কোয়ার। তাহলে এর একক হয়ে গেল নিউটন পার মিটার স্কোয়ার এসআই, কিসে, এসআইতে। আর সিজিএসে করলে কি হবে বাবা, সিজিএসে করলে হবে ডাইন পার সেমি স্কোয়ার। ওকে, এটাকে আমরা এভাবে লিখবো এফ আপন এ। এফ এ লিখতে পারো, এফ এক্সটার্নাল এ দিতে পারো, এফ ই দিতে পারো, এফ দিতে পারো, একই ব্যাপার। ওকে।
আচ্ছা, তাহলে ফোর্স আপন ক্রস সেকশনাল এরিয়া। ফোর্সের জন্য নিউটন, এরিয়ার জন্য মিটার স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার। আচ্ছা দেখো তো এই রাশিটা কোথাও চেনা চেনা লাগছে নাকি? ইয়েস, এটা ছিল প্রেসার, চাপ। প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বলকে কি বলা হয়? চাপ। তাহলে পীড়ন আর চাপ একই টাইপের রাশি। ওকে, পীড়নের তাহলে মাত্রা একক পেয়ে গেলাম নিউটন পার মিটার স্কোয়ার, ডাইন পার সেমি স্কোয়ার। আচ্ছা, নিউটন পার মিটার স্কোয়ার যেহেতু আমরা এটাও জেনে গেলাম যে হ্যাঁ পীড়নটা কিছু চাপের সমতুল্য, তাই তো? তাহলে নিউটন পার মিটার স্কোয়ারকে কি বলা হয়? পাস্কাল। তবে এটাও একটা পীড়নের একক, কি? পাস্কাল। ওকে, আচ্ছা মাত্রা তাড়াতাড়ি বলো তো, মাত্রা কি করে নির্ণয় করব? আমি সবসময় বলি যে বলের মাত্রাটা মুখস্থ রাখবা। দেখো বল আছে উপরে এম এল টি টু দি পাওয়ার -2 বাই এল স্কোয়ার। দেখো এল থেকে একটা এল কেটে গেল আর নিচে একটা এল উপরে যাবে, এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। ক্লিয়ার? তাহলে পীড়ন জেনে গেলাম, পীড়ন কিভাবে পরিমাপ করব সেটাও আমরা জানলাম। পীড়নের এককগুলো কি কি, কি কি ধরনের পীড়নের সৃষ্টি হয়, অ্যান্ড পীড়নের একক এবং মাত্রা। ওকে, এর পরবর্তী ভিডিওতে আমরা জানবো যে যে বিকৃতি আর পীড়ন এর মধ্যে রিলেশনটা কি। আমরা পড়ব হুকের সূত্র, যেখানে পীড়ন এবং বিকৃতির মধ্যে একটা সম্পর্ক স্থাপন হয়েছে। ওকে, আচ্ছা, তোমাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।